আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখুন, আমাদের রাজনীতির আকাশে কিন্তু বর্তমান সময়ে এক অদ্ভুত গুমট ভাব বিরাজ করছে। ইতিহাসের চাকা যখন ঘুরে, তখন অনেক সময় আমরা পেছনের ধুলোবালি কিন্তু দেখতে পাই না। তবে সেই ধুলোর আস্তরণ যখন আমাদের চোখের সামনে এসে পড়ে, তখন কিন্তু আমাদের বিচার বুদ্ধি থমকে দাঁড়ায়। আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি, আমি মনে করি, যাকে বলে একটি ফেসবুক স্ট্যাটাস কিংবা ভিডিও বার্তা নয়, বরঞ্চ এটি সময়ের এক গভীর আর্তনাদ বা হয়তো এক ভিন্ন ধর্মী রাজনৈতিক কৌশলগত চাপ। দেখুন সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বেশ কয়েক মাস কিন্তু শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় একদম নীরব ছিলেন। রাজনীতির এই দাবা খেলায় নীরবতা অনেক সময় কিন্তু শব্দের চেয়েও শক্তিশালী হয়ে ওঠে। তবে হঠাৎ করে নববর্ষের এই ক্ষণে তিনি যে ভাষায় কথা বললেন, তাতে কিন্তু ইতিহাসের সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যায়, যখন কোনো এক রাজকুমার দূর প্রবাসে বসে তার হারানো সাম্রাজ্যের প্রজাদের জন্য হাহাকার করতেন। জয়ের এই বার্তাটিকে কিন্তু সেই চশমা দিয়েও দেখা যেতে পারে। তিনি অভিযোগ করেছেন, দেশ আজ বিদেশি প্রভুদের দখলে। ইতিহাস সাক্ষী, এই বাংলা ভূখণ্ডে যখনই অভ্যন্তরীণ কুন্দল চরম আকার ধারণ করেছে, তখনই কিন্তু বাইরের শক্তির আনাগোনা বেড়েছে। দেখুন, 1757 সালের সেই পলাশী প্রান্তরের কথা আমাদেরকে একটু ভাবতে হবে। সেখানেও কিন্তু মির্জাফরদের উচ্চাকাঙ্ক্ষা আর ভেতরের বিভেদই বিদেশি প্রভুদের পথ সুগম করে দিয়েছিল। জয় যখন আজ বিদেশি প্রভুর কথা বলেন, তখন কিন্তু অবচেতন মনে সেই পুরনো ক্ষতগুলো আবারও আমাদের মনে জেগে ওঠে। কিন্তু আমাদের এই আলোচনা কেবল আবেগের উপর আসলে ভিত্তি করে করলে কোনোভাবেই চলবে না। জয়ের বক্তব্যে অত্যন্ত ভয়াবহ কিছু তথ্যের অবতারণা করা হয়েছে, যা আমাদের পিলে চমকে দেওয়ার মতো। তিনি দাবি করেছেন, 2025 সালে এসে বাংলাদেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষা চরম হুমকির মুখে। বিশেষ করে হামেদ টিকার কথা তিনি উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে যেখানে টিকা দেওয়ার হার ছিল প্রায় 100%, সেখানে আজ তা নাকি 59% নেমে এসেছে। আপনারা একবার চিন্তা করে দেখুন, একটি দেশের ভবিষ্যৎ হলো তার শিশুরা। যদি অর্ধেকের বেশি শিশু টিকার আওতার বাইরে থাকে, তবে আমরা এক পঙ্গু প্রজন্মের দিকে এগিয়ে যাচ্ছি, তাই না? এখানে কিন্তু একটি বড় প্রশ্ন জাগে, এই তথ্যের উৎস আসলে কি? দেখুন সুপ্রিয় দর্শক, স্বাস্থ্যমন্ত্রী বানোয়াট তথ্য দিচ্ছেন বলে তিনি যে অভিযোগটি করেছেন, সেটি যদি সত্য হয়, তবে তো এটি এক ভয়াবহ জাতীয় বিপর্যয় হয়ে দাঁড়াবে, তাই না? ইতিহাসের পাতায় আমরা দেখেছি, কোনো শাসক যদি তার প্রজাদের অন্ন, বস্ত্র আর চিকিৎসার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে কিন্তু সেই সিংহাসনের ভিত্তি নড়বড়ে হয়ে যায়। মুঘল সম্রাট আকবরের আমলে জনস্বাস্থ্যের উপর যে জোর দেওয়া হতো, আজকের এই আধুনিক যুগে এসেও যদি আমাদের শিশুদের টিকার জন্য হাহাকার করতে হয়, তবে কিন্তু আমি মনে করি সেই বিষয়টি আমাদের জন্য একটি চরম পর্যায়ের লজ্জাজনক। জ্বালানি সংকট আর অর্থনৈতিক স্থবিরতা নিয়ে তিনি যে সিঙ্গেল পয়েন্ট মুড়িং বা এসপিএম প্রকল্পের কথা বলেছেন, সেটিও কিন্তু বিশেষ আলোচনার দাবি রাখে বলে মনে করি। মহেশখালীর সেই তেলের রিজার্ভার বা অবকাঠামো যদি প্রস্তুত থাকা সত্ত্বেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে ফেলে রাখা হয়, তবে তার চেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত আর কি হতে পারে? জয় এখানে দাবি করেছেন, এই প্রকল্প চালু থাকলে বছরে 800 কোটি টাকা সাশ্রয় হতো এবং তেল আমদানিতে সময় বাঁচত। আপনারা লক্ষ্য করবেন, আমাদের দেশে কিন্তু উন্নয়নের চেয়ে প্রতিহিংসা রাজনীতি অনেক সময় বড় হয়ে দাঁড়ায়। ফাত্তা ইবনে খাকান বা বড় বড় মুসলিম সুলতানদের আমলে যখন জনকল্যাণমূলক কোনো কাজ হতো, পরবর্তী শাসক এসে কিন্তু
সেগুলো কোনোভাবেই ধ্বংস করতেন না। কিন্তু আমাদের এখানে চিত্রটা ভিন্ন। জনগণের টাকা দিয়ে গড়া একটি প্রকল্প যদি কেবল কারো নাম জড়িয়ে আছে বলে বন্ধ রাখা হয়, তবে তার খেসারত কিন্তু সাধারণ কৃষক আর ক্ষুদ্র ব্যবসায়ীরাই দিচ্ছেন। জ্বালানি সংকটের কারণে আজ যখন খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস উঠছে, তখন কিন্তু এই ধরনের অভিযোগগুলো মানুষের মনের গভীরে এক ধরনের রেখাপাত করে। দর্শক, আইন শৃঙ্খলার অবনতি আর মব জাস্টিসের কথা জয় সাহেব যেভাবে তুলে ধরেছেন, তা কিন্তু বর্তমান সময়ের এক তিক্ত বাস্তবতা। আপনারা গত কয়েক মাসে নিশ্চয়ই দেখেছেন, তুচ্ছ ঘটনায় মানুষ পিটিয়ে মারার এক ভয়াবহ সংস্কৃতি কিন্তু আমাদের সমাজে জেঁকে বসেছে। কুশিয়ার যে ঘটনাটি তিনি উল্লেখ করেছেন, তা কিন্তু আমাদের সামাজিক অবক্ষয়ের এক নগ্ন রূপ। তৌহিদি জনতার নামে হোক বা ছাত্র জনতার নামে, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কিন্তু আমি মনে করি কারোরই নেই। ইমাম গাজ্জালি তার লেখায় বারবার বলেছেন, সমাজে যখন বিচার ব্যবস্থা ভেঙে পড়ে এবং সাধারণ মানুষ যখন নিজেরাই বিচারক হয়ে ওঠে, তখন সেই সমাজে বিশৃঙ্খলা ছাড়া আর কিছুই কিন্তু অবশিষ্ট থাকে না। জয় এই মব সংস্কৃতিকে বুলডোজার হিসেবে বর্ণনা করেছেন, যা সমাজের যে শৃঙ্খলা সেটাকে গুড়িয়ে দিচ্ছে। এই উগ্রবাদ এবং মব সংস্কৃতির উত্থান কিন্তু আমাদের সেই 2001 সালের রমনার বটমূলের হামলার অন্ধকার দিনগুলোর কথাও মনে করিয়ে দেয়। আজ যখন মঙ্গল শোভাযাত্রা বন্ধ করার হুমকি দেওয়া হয়, বা আমাদের হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে মধ্যপ্রাচ্যের সংস্কৃতির সাথে গুলিয়ে ফেলার চেষ্টা করা হয়, তখন কিন্তু আমাদের অস্তিত্বের মূলে গিয়ে একটি বড় ধাক্কা লাগে। আর অস্তিত্বের মূলে যখন গিয়ে ধাক্কা লাগে, তখন সেটা কিন্তু পুরো জাতির যে ক্ষমতা কাঠামো রয়েছে, সেই ক্ষমতা কাঠামোর ভিতকে কিন্তু সম্পূর্ণভাবে দুর্বল করে দেয়। সুপ্রিয় দর্শক, জয়ের এই বার্তার ভেতরে কিন্তু কেবল অভিযোগ নেই, আছে এক ধরনের রাজনৈতিক আহ্বান। তিনি স্লোগানে স্লোগানে মৌলবাদ নির্মূল করার কথা বলেছেন। এখানে কিন্তু আমাদের একটু সতর্ক হয়ে ভাবতে হবে। রাজনীতির এই খেলায় অভিযোগ আর পাল্টা অভিযোগের মাঝখানে সাধারণ মানুষ যেন পিষ্ট না হয়। জয় যখন বলেন বাংলাদেশের মানুষের মাথা আজ বিদেশি প্রভুর কাছে নত হয়ে আছে, তখন কিন্তু আমাদের জাতীয় যে আত্মসম্মান বোধ রয়েছে, সেই আত্মসম্মান বোধে আঘাত লাগে। কিন্তু প্রশ্ন হলো, এই অবস্থার জন্য দায়ী কে? কেবল বর্তমান সরকার, নাকি গত 15 বছরের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণে এই অস্থিরতা? ইতিহাস আমাদের শেখায় যে কোনো পরিবর্তনই কিন্তু রাতারাতি আসলে আসে না। দীর্ঘদিনের অনিয়ম আর শোষণের ফলে যখন একটি কাঠামো ভেঙে পড়ে, তখন সেখানে একটি বড় শূন্যতা তৈরি হয়। আর সেই শূন্যস্থানেই কিন্তু উগ্রবাদ বা বিদেশি শক্তির ব্যাপক আনাগোনা কিংবা অনুপ্রবেশ ঘটে যায়। সজীবাদের জয় একজন প্রযুক্তি নির্ভর মানুষ হিসেবে পরিচিত, কিন্তু তার এই বার্তায় আবেগের ছোঁয়া অনেক বেশি ছিল। দেখুন, তিনি বারবার শিশুদের মৃত্যুর কথা বলেছেন, যা যে কোনো মানুষের হৃদয়ে নাড়া দেবে। কিন্তু এই পরিসংখ্যানগুলো নিয়ে যখন বিতর্ক ওঠে, তখন কিন্তু আমাদের সাধারণ নাগরিকদের উচিত তথ্যের সত্যতা যাচাই করা। যদি সত্যি টিকার হার এত কমে গিয়ে থাকে, তবে কেন আমাদের সিভিল সোসাইটি বা বুদ্ধিজীবীরা নিশ্চুপ? কেন গণমাধ্যমে এই নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে না? কিন্তু মজার ব্যাপার হলো, আমাদের দেশের রাজনীতি এখন এমন এক মেরুকরণে পৌঁছেছে যে সত্য অনেক সময় দুই পক্ষের লড়াইয়ের নিচে চাপা পড়ে যায়। সুপ্রিয় দর্শক, আমি ব্যক্তিগতভাবে মনে করি সজীব ওয়াজেদ জয় সাহেবের এই যে দীর্ঘ বার্তা, এটি এক ধরনের রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তিনি হয়তো বোঝাতে চাইছেন যে আওয়ামী লীগ বা শেখ হাসিনার পরিবার রাজনীতি থেকে হারিয়ে যায়নি। দীর্ঘ নীরবতার পর যখন কেউ ফিরে আসে এবং এতগুলো সুনির্দিষ্ট পয়েন্ট নিয়ে আক্রমণ করে, তখন বুঝতে হবে এর পেছনে কিন্তু গভীর কোনো কৌশল কাজ করছে।
ইতিহাসবিদ ইবনে খালদুন বলেছিলেন, আসাবিহা বা গোষ্ঠীগত সংহতি যখন দুর্বল হয়ে পড়ে তখন নেতৃত্বের সংকট দেখা দেয়। জয় হয়তো সেই সংহতি আবার ফিরিয়ে আনার চেষ্টা করছেন, কিন্তু বর্তমানের এই উত্তাল সময়ে কেবল স্লোগান দিয়ে কি সব সমস্যার আদৌ কোনোভাবে সমাধান করা সম্ভব? এখন সুপ্রিয় দর্শক, বর্তমান সরকার কিংবা পূর্বের অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর ইউনূসের প্রশাসনকে নিয়ে তিনি যে প্রশ্নগুলো তুলেছেন তার জবাব কিন্তু সময়ের সাথে সাথে পাওয়া যাচ্ছে বা পাওয়া যাবে। কিন্তু একটি বিষয় এখানে পরিষ্কার, দেশের মানুষ আজ এক ধরনের অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। এটা বাস্তব সত্য। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ বিভ্রাট আর আইন শৃঙ্খলার অবনতি সাধারণ মানুষকে কিন্তু ব্যাপক ভাবিয়ে তুলেছে। জয় সাহেব যখন এই সংকটগুলোকে রাজনৈতিক প্রতিহিংসার ফসল হিসাবে তুলে ধরেন, তখন কিন্তু সাধারণ মানুষের একটি বড় অংশ তার কথার সাথে একাত্মতা বোধ করতে পারে। কিন্তু আমাদের আসলে মনে রাখতে হবে যে কোনো সংকটের সমাধান কিন্তু বিভাজনের রাজনীতিতে কোনোভাবেই লিপিবদ্ধ বা আবদ্ধ নেই। এর পাশাপাশি ইতিহাস আমাদের বারবার কিন্তু মনে করিয়ে দেয়, বাংলার মানুষের উপর দিয়ে অনেক বড় বড় ঝড় বয়ে গেছে। বখতিয়ার খলজির আগমন থেকে শুরু করে মগ আর পর্তুগিজ জলদস্যুদের হামলা সবই কিন্তু এদেশের মানুষ সহ্য করেছে। তবে বর্তমানের এই উগ্রবাদ আর মব কালচার কিন্তু আমাদের ভেতর থেকেই তৈরি হচ্ছে, যা অনেক বেশি বিপজ্জনক। জয় যখন বলেন যে আমাদের জ্ঞান আজ জঙ্গিদের কালো পতাকার তলে অবরুদ্ধ, তখন কিন্তু তিনি একটি দার্শনিক সত্যকে স্পর্শ করেন। জ্ঞান যখন অন্ধত্বের কাছে হেরে যায় তখন কিন্তু সেই জাতির পতন অনিবার্য। কিন্তু এই অন্ধত্ব দূর করার দায়িত্ব কার? কেবল কি রাজনীতিবিদদের, নাকি আমাদের প্রত্যেকের, অর্থাৎ সাধারণ মানুষদের? প্রিয় দর্শক, সজীবাজার জয়ের এই বার্তাটি বিশ্লেষণ করলে দেখা যায় তিনি কিন্তু অত্যন্ত চাতুর্যের স্বার্থে বর্তমান সরকারের এবং পূর্বের সরকারের ব্যর্থতাগুলোকে চিহ্নিত করার চেষ্টা করেছেন এবং একই সাথে আওয়ামী লীগের উন্নয়নমূলক কর্মকাণ্ডের এক ধরনের সারসংক্ষেপ জনগণের সামনে টেনে এনেছেন। কিন্তু এর মাঝখানে অনেকগুলো কিন্তু রয়ে গেছে। শিশু মৃত্যুর তথ্য যদি অতিরঞ্জিত হয়ে থাকে বা এসপিএম প্রকল্পের বন্ধ থাকার পেছনে যদি কোনো কারিগরি কারণ থাকে, তবে জয়ের এই অভিযোগগুলো কিন্তু কেবল রাজনৈতিক স্ট্যান্ড হিসেবেই গণ্য হবে। তবে যদি তার প্রতিটি কথা সত্য হয়, তবে তো বলতে হবে আমরা এক মহা বিপর্যয়ের দ্বার প্রান্তে আসলে দাঁড়িয়ে আছি। আমাদের এই প্রিয় মাতৃভূমিকে নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করার সময় কিন্তু এখন আর হাতে নেই। বিদেশি প্রভুরা কখনোই আমাদের স্বার্থ দেখবে না, তারা দেখবে তাদের ভূ রাজনৈতিক সুবিধা। মির্জাফররা যখন ক্লাইভকে আমন্ত্রণ জানিয়েছিল, তারা কিন্তু ভেবেছিল তারাই দেশ শাসন করবে, কিন্তু শেষ পর্যন্ত তারা হাতের পুতুলে পরিণত হয়েছিল। জয়ের এই বার্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এই সতর্কবাণী। আমরা যেন নিজেদের ভেতরের লড়াইয়ে এতই মগ্ন না হয়ে পড়ি যে শেষ পর্যন্ত আমাদের চাবিকাঠি অন্যের হাতে চলে যায়। আলোচনা অনেক দীর্ঘ হয়ে গেছে, এখনকার মতো এই পর্যন্তই। পরিশেষে একটি কথাই বলবো, আমরা যারা সাধারণ জনগণ রয়েছি, আমাদের যারা নীতি নির্ধারক রয়েছেন, তারা যেন অত্যন্ত গুরুত্বের সাথে জনগণের চিন্তা চেতনার সাথে মিল রেখে নীতি নির্ধারণ করে থাকেন এবং জনগণের যে কাঙ্ক্ষিত স্বপ্ন রয়েছে, কাঙ্ক্ষিত মৌলিক অধিকার রয়েছে, সেগুলো পূরণ করার জন্য, সেই সংকট মোকাবেলা করার জন্য যেন মনোনিবেশ করেন। তাহলেই হয়তোবা বাংলাদেশ সুন্দর এবং স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে সক্ষম হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের মন্তব্য আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। আল্লাহ হাফেজ।